আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করি না? তোমাদের গত ক্লাসে যে বলেছিলাম যে তোমাদের রুটিনটা চেঞ্জ হচ্ছে। এখন থেকে মাত্র তোমাদের একটা ক্লাস হবে। আমি একটা ক্লাসে আলোচনা করব। তোমাদের জহির স্যার আর তোমাদেরকে নিয়ে আলোচনা করবেন না। আর আর একটা ক্লাস জহির থার্ড ইয়ারের স্টুডেন্টকে নিয়ে আলোচনা করবে, যারা থার্ড ইয়ার থেকে পরীক্ষা দিয়ে ফোর্থ ইয়ারে উঠবে। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে যারা থার্ড ইয়ারে পড়ে তারা ফোর্থ ইয়ারে ওঠার আগেই কিছু ক্লাস করবে প্যাথোলজি, এই জন্য। তো যাই হোক, আমি তোমাদের নিয়ে আলোচনা করি। আজকে গত ক্লাসে আমি জেনারেল প্যাথোলজির নিওপ্লাজমের চ্যাপ্টার ব্রিফলি তোমাদেরকে আলোচনা করেছি। আজকে আলোচনা করব অন্য একটা চ্যাপ্টার, সেটা হলো ফ্লুইড অ্যান্ড হেমোডাইনামিক্স। ফ্লুইড অ্যান্ড হেমোডাইনামিক্স নিয়ে কথা বলবো। ফ্লুইড অ্যান্ড হেমোডাইনামিক্স এর চ্যাপ্টারের মধ্যে তোমরা আগেই পড়েছো এগুলো। এই এখনের ক্লাসগুলো হচ্ছে তোমরা যাতে এই আগের পড়াটার সাথে মানে থাকতে পারো, এই জন্য আলোচনাটা করা। তো সেখানে তোমরা হাইপারেমিয়া, কনজেশন, ইডিমা, থ্রম্বোসিস, এম্বোলিজম, ইনফাকশন এন্ড শক, এগুলো নিয়ে আগে আমরা আলোচনা করেছি, তোমরাও পড়েছো। হাইপারেমিয়া, কনজেশন, ইডিমা, থ্রম্বোসিস, এম্বোলিজম, ইনফাকশন এন্ড শক। এর মধ্যে আমি কিছু কিছু জিনিস তোমাদের আলোচনা করব, তোমাদের জাস্ট ফর ইউর রিক্যাপিচুলেশন। ইডিমা নিয়ে প্রথমে আমি তোমাদেরকে বলবো কিছু কথা। ইডিমা হলো এক্সেসিভ and abnormal accumulation of fluid in the interstitial space and or in the body cavities. যদি অতিরিক্ত এবং abnormal যদি ফ্লুইড যদি accumulation হয় either in the interstitial space, interstitial মানে in between cell, or in the body cavities and or in the body cavities, সেটাকে বলছি আমরা এডিমা। তবে এক্সেপশন হলো সেরিব্রাল এডিমা, যেখানে ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন যদি এক্সেস ফ্লুইড যদি অ্যাকুমুলেশন হয় ইন্ট্রাসেলুলার, সেখানে এটাকে আমরা ইডিমা বলি। আমরা পরে আলোচনা করব এটা। তাহলে সমস্ত ক্ষেত্রেই abnormal and excessive accumulation of fluid in the interstitial space and or in the body cavities, এটাকে বলি আমরা ইডিমা। বডি ক্যাভিটি গুলো যেমন তোমার প্লোরাল ক্যাভিটি, যেমন পেরিটোনিয়াল ক্যাভিটি, যেমন তোমার সাবআরেকটয়েড স্পেস, যেমন জয়েন্ট স্পেস, এগুলা হলো তোমার বডি ক্যাভিটিস। তাহলে এগুলোর মধ্যে যদি পানি জমে সেটাকে আমরা ইডিমা বলি। পানি মানে ফ্লুইড যদি জমে সেটাকে আমরা ইডিমা বলি। ইন্টারস্টিশিয়াল স্পেস and or in the body cavities. ইডিমার প্যাথোফিজিওলজিক ক্যাটাগরি তোমাদের জানা উচিত। সেটা হলো যেমন লোকালাইজড ইডিমা আর জেনারেলাইজড ইডিমা। লোকালাইজড এন্ড জেনারেলাইজড। লোকালাইজড ইডিমা কি বলি আমরা? ইডিমা, লোকালাইজড ইডিমা বা দুই রকম, ইনফ্লামেটরি ইডিমা এন্ড লিম্ফ ইডিমা। ইনফ্লামেটরি ইডিমা এন্ড লিম্ফ ইডিমা, যেমন ধরো তোমার হাতে একটা বয়েল হলো, বয়েল বা অ্যাবসেস বা কার্বাঙ্কল হলো তোমার হাতে বা পায়ে, কথা বুঝেছো? দেখা যাবে যে এই এটার আশেপাশে তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে। এই যে ফ্লুইড অ্যাকুমুলেশন হলো, এটা হলো ইনফ্লামেটরি এডিমা। ইনফ্লামেটরি এডিমা। তাহলে এটা কেন হচ্ছে ইনফ্লামেটরি এডিমা? ডিউ টু ইনক্রিজড ভাস্কুলার পারমিয়েবিলিটি। ইনফ্লামেটরি এডিমাটা হয় ডিউ টু ইনক্রিজড ভাস্কুলার পারমিয়েবিলিটি। মনে রেখো তোমরা, এটা প্যাথোফিজিওলজিক ক্যাটাগরিজ বলতেছি, মানে একসাথে
তোমার কারণগুলো চলে আসতেছে। তাহলে দিস ইনফ্লামেটরি এডিমা ইজ ডিউ টু ইনক্রিজড ভাস্কুলার পারমিএবিলিটি। আরেকটা লোকালাইজড এডিমার এক্সাম্পল বলেছি লিম্ফ এডিমা। লিম্ফ এডিমা হলো যেমন ধরো কার্সিনোমা ব্রেস্ট যদি হয়, ব্রেস্টের কার্সিনোমা যদি হয়, এখান থেকে মেলিগন্যান্ট সেল তোমার আশেপাশে লিম্ফেটিক্স এর মধ্যে ঢুকে যায়। লিম্ফেটিক্স এর মধ্যে ঢুকে গেলে তোমরা দেখবা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে এরকম রোগী তোমাদের কাছে আসবে। তার আপার আর্মে ধরো লেফট সাইডে তোমার ব্রেস্টে কার্সিনোমা, ডার্ক সেল কার্সিনোমা, দেখা গেল যে তোমার কাছে ওই পেশেন্ট এসে বললো যে তার হাতে, বাম হাতে মানে আর্মের দিকে দেখবে ফোলা। মানে হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। আবার বলছি আমি তোমাদেরকে, ব্রেস্টে কার্সিনোমা হলো লেফট ও রাইট ব্রেস্টে, সেখান থেকে ক্যান্সার সেলগুলো লিম্ফেটিক্স এর মধ্যে ব্রেস্ট থেকে যেগুলা ড্রেইন করে সেই লিম্ফেটিক্স এর মধ্যে যদি ইনফিলট্রেট করে, তাহলে ডিউ টু লিম্ফেটিক অবস্ট্রাকশন তোমার ওই ফ্লুইডটা একুমুলেটর হয় আপার আর্মে ইন দ্য এক্সট্রাসেলুলার স্পেস। তখন এই আর্মটা ইডিমেটাস হয়ে যায়, এটাকে বলে লিম্ফেডিমা। এবং এখানে খুব মানে থিক হয়ে যায়, এজন্য এটা নন পিটিং এডিমা হয় ডিউ টু লিম্ফেটিক অবস্ট্রাকশন, নন পিটিং। এবং দেখা যায় খুব তাড়াতাড়ি ওখানে ফাইব্রাস টিস্যু প্রলিফারেশন হয়, ফাইব্রাস টিস্যু প্রলিফারেশন হয়, এটা নন পিটিং টাইপ অফ এডিমা হয়। তাহলে এটা একটা। আরেকটা হলো যদি তোমার সার্জারি করো, তুমি সার্জারি করলে তার পরবর্তীতে দেখা যায় যে লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়ে লিম্ফেডিমা হয়। তারপরে রেডিয়েশন যদি দাও, তুমি রেডিয়েশন যদি দাও তাহলে তার ফলশ্রুতিতে তার পরবর্তীতে ইডিমা নিয়ে আসতে পারে পেশেন্ট তোমার কাছে। এটা হলো লিম্ফেডিমা। লিম্ফেটিক্স গুলো অক্লুড হয়ে ফাইব্রাস টিস্যু প্রলিফারেশনে নন পিটিং টাইপ অফ এডিমা হয়। তাহলে নন পিটিং এডিমা এখানে লিম্ফেডিমা যেটা। আর ইনফ্লামেটরি এডিমা যেটা, এটা ডিউ টু ইনক্রিজড ভাস্কুলার পারমিএবিলিটি, এটা হলো তোমার পিটিং এডিমা। জেনারেলাইজড এডিমা আবার কয়েক রকম আছে, যেমন তোমার হেপাটিক এডিমা, মানে লিভারের কোনো ব্যারামের কারণে হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো। অথবা রেনাল এডিমা, কিডনির কোনো কারণে। অথবা কার্ডিয়াক এডিমা, হার্টের কোনো কারণে এডিমা। অথবা এডিমা ইন ম্যালনিউট্রিশন, এটার জন্য এডিমা হতে পারে। বা এডিমা ইন প্রেগন্যান্সি, অথবা এজ এ পার্ট অফ অ্যানাসার্কা। জেনারেলাইজড এডিমা আরেকটা নাম হলো অ্যানাসার্কা, এটার পার্ট হিসেবে এডিমা। তাহলে এগুলো হলো জেনারেলাইজড এডিমার এক্সাম্পল। তো তোমাদেরকে আমি হেপাটিক এডিমা নিয়ে দু চারটা কথা বলি। হেপাটিক এডিমা যেমন ধরো লিভারের মধ্যে তোমরা পড়েছো অনেক রোগ হয়, লিভারে ইনফ্লামেটরি রোগ হয় যেমন হেপাটাইটিস। লিভারে ক্রনিক ইনফ্লামেশন হয় যেমন ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস আর ক্রনিক গ্লোবুলার হেপাটাইটিস। ক্রনিক আরো ডিজিজ হয় লিভারে, যেমন সিরোসিস হয়। আবার হেপাটোসেলুলার কার্সিনোমা হয়, হেপাটোসেলুলার কার্সিনোমা। এখন সিরোসিস যদি হয় বা হেপাটোসেলুলার কার্সিনোমা যদি হয়, তাহলে এই সমস্ত, অথবা লিভারের মধ্যে ইনফ্লোভেনাকেবল অবস্ট্রাকশন যদি হয়, তাহলে অথবা হেপাটিক ভেইন থ্রম্বোসিস যদি হয়, তাহলে লিভার এনলার্জড হয়, টেন্ডার হয়, পালসেটাইল হয়, এবং এই ক্ষেত্রে ইডিমা দেখা দেয়। এবং এইগুলোকে বলে হেপাটিক এডিমা। এখন সিরোসিস যে এডিমা হয়, এটার মেকানিজমটা নিয়ে তোমাদেরকে দু চারটা কথা বলবো। যেমন সিরোসিস তোমরা সবাই জানো এটা কি। এটা একটা ক্রনিক irreversible liver disease characterized by
diffuse fibrosis, loss of hepatic architecture, nodular regeneration of viable hepatocytes, and abnormal artery venous communication. তোমরা আগে পড়েছো এগুলো ডিটেলস। তাইলে এখানে কি হয়, ডিফিউজ ফাইব্রোসিস হয়, আর কি হয়, হেপাটিক আর্কিটেকচার যে হেক্সাগোনাল হেপাটিক লোবিউল সেটা থাকে না, নোডিউল তৈরি হয়, নোডিউলার রিজেনারেশন, মাইক্রো এন্ড ম্যাক্রো নোডিউল তৈরি হয়, আর অ্যাবনর্মাল আর্টারি ভেনাস কমিউনিকেশন, পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস, তোমরা পড়েছো এগুলো, এগুলো হয় সিরোসিসে। এই যে সিরোসিসে যখন পেশেন্ট তোমার কাছে আসে তখন তোমরা দেখবে তার প্রত্যেকটা পেশেন্টের ইনভেরিয়েবলি দে উইল ডেভেলপ a lot of sign symptom. One of the important symptom হলো ascites. Ascites মানে accumulation of fluid in the peritoneal cavity. Accumulation of fluid in the peritoneal cavity. তোমরা দেখবে এরকম ওয়ার্ডে যখন যাও বা দেখেছো তোমরা। এখন কেন ফ্লুইড accumulation in the peritoneal cavity, কেন এই edema বা ascites-টা হচ্ছে, মেকানিজম কি, হোয়াট ইজ দ্য মেকানিজম? মেকানিজম গুলো হলো চারটা মেকানিজম এখানে রোল প্লে করে। যেমন একটু আগে বললাম লিম্ফেটিক অবস্ট্রাকশন। লিম্ফেটিক অবস্ট্রাকশন হয় যার জন্য ফ্লুইডটা ড্রেনেজ হয় না, এই ফ্লুইডটা অ্যাকুমুলেটেড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। কেমন না, নাম্বার 2 হলো লিভার ইজ ইন ডিজিজড কন্ডিশন, সিভিয়ার ডিজিজড কন্ডিশন লিভার। তো লিভারটা ডিজিজড কন্ডিশনে থাকার জন্য তোমার প্রোটিন সিনথেসিস হইতে পারে না, প্রোটিন সিনথেসিস হতে পারে না। প্রোটিনগুলো কি, অ্যালবুমিন, গ্লোবুলিন, গ্লোবুলিনের মধ্যে গামা গ্লোবুলিন ছাড়া বাকিগুলো, গামা গ্লোবুলিন প্লাজমা সেল তৈরি করে, বাকি গ্লোবুলিন লিভার তৈরি করে, ফিব্রিনোজেন, এই সমস্ত প্রোটিনগুলো, প্লাজমা প্রোটিনগুলো লিভারে তৈরি হয়। তো লিভারে সিরিয়াস প্রবলেম, ক্রনিক ডিজিজ এগুলো তৈরি করতে পারে না, না করার ফলশ্রুতিতে কি হয়, প্লাজমা কলোয়েডাল অনকোটিক প্রেসার, যেটা কলোয়েডাল প্রেসার যেটা কমে যায়। এটা কমে গেলে অসমোটিক ইকুইলিব্রিয়াম মেইনটেনেন্সের জন্য এই ফ্লুইডটা মানে ইন্টারস্টিশিয়াল স্পেসে ঢোকে এবং পেরিটোনিয়াল ক্যাভিটিতে ঢুকে যায়। কথা বুঝছো? ডিউ টু রিডিউসড প্রোটিন সিনথেসিস বাই দ্য লিভার এন্ড লো কলোয়েডাল অসমোটিক প্রেসার, এই ঘটনাটা ঘটে। আরেকটা যেটা হলো পোর্টাল হাইপারটেনশন হয় লিভার সিরোসিসে। তোমরা সবাই জানো, পড়েছো যে পোর্টাল হাইপারটেনশন হয়, মোর দেন 10 মিলিমিটার মার্কারি প্রেসার হয়ে যায় পোর্টাল ভেইনের প্রেসার। তো এই পোর্টাল হাইপারটেনশন হওয়ার ফলশ্রুতিতে, মানে এটা হলো হাইড্রোস্ট্যাটিক প্রেসার। This increased hydrostatic pressure is one of the important cause of accumulation of fluid in the peritoneal cavity. Next হলো বলছি যে লিভার এমন একটা অর্গান, all digestive end products, drugs and chemicals are metabolized within the liver. All drugs and chemicals, digestive end products are metabolized within the liver. Drugs, chemicals, enzymes and hormones. Enzymes and hormones. One of the important hormone is aldosterone. Aldosterone কোথেকে আসে? এড্রিনাল কর্টেক্স থেকে আসে। তোমরা সবাই জানো এড্রিনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলোসা থেকে আসে অ্যালডোস্টেরন। তো এই অ্যালডোস্টেরন মেটাবলিজম কোথায় হয়? লিভারে। সিন্স লিভার ইজ ইন ডিজিজড কন্ডিশন, অ্যালডোস্টেরন মেটাবলিজম হইতে পারে না, তাহলে পেশেন্ট উইল ডেভেলপ সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তোমরা সবাই জানো অ্যালডোস্টেরনের কাজ হলো কি? সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করা, সোডিয়াম রিটেনশন করা। সোডিয়াম রিটেন হইলে কি হবে? ক্লোরাইডও রিটেন, তাহলে সল্ট হলো। সল্ট যদি রিটেনশন হয় তাহলে টু মেইনটেইন অসমোটিক ইকুইলিব্রিয়াম কি হবে? ওয়াটার উইল অলসো রিটেইন, ওয়াটার রিটেনশন হবে।
তাহলে the patient will develop ascites. ক্লিয়ার তোমাদের? তাহলে lymphatic obstruction, low plasma choroidal osmotic pressure, portal hypertension, and secondary hyperaldosteronism. These are the mechanisms which play a role in the development of ascites in cirrhosis. আরেকটা তোমাদেরকে বলেছি যে hepatic vein thrombosis. Hepatic vein এটা intrahepatic and extrahepatic vein thrombosis হতে পারে, even inferior vena cava obstruction হতে পারে। এগুলোর ফলশ্রুতিতে পেশেন্ট ডেভেলপ করে ascites। তো সেটা এটাকে বলি এই ব্যায়ামটার একটা নাম আমরা জানি, তোমরাও জানো আমার মনে হয়, এটা বার্ড চিয়ারি সিনড্রোম। এটাকে বলে বার্ড চিয়ারি সিনড্রোম। বার্ড চিয়ারি সিনড্রোম, বার্ড চিয়ারি সিনড্রোম due to hepatic vein thrombosis, develops due to hepatic vein thrombosis, ascites হয়। তাহলে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে এরকম পাবে, মনে হবে যেন একেবারে মানে সিরোসিসের অ্যাসাইটিস, সিরোসিসের অ্যাসাইটিস মনে হবে, কিন্তু এটা বার্ড চিয়ারি সিনড্রোম। আই হ্যাভ সিন এ পেশেন্ট ইন মাই লাইফ যে বার্ড চিয়ারি সিনড্রোম পেশেন্টের, তোমার বার্ড চিয়ারি সিনড্রোম ওই হেপাটিক ভেন থ্রম্বোসিস যদি হয় তাহলে সেই থ্রম্বাসটাকে ডিজলভ করে দেওয়া যায়, সেই থ্রম্বাসটাকে ডিজলভ করে দেওয়া যায়। ডিজলভ করে দিলে পরে দেখা যায় ড্রেনেজ আবার ঠিক মতো হচ্ছে এবং অ্যাসিডিস ক্লিয়ার হয়ে যায়। ক্লিনিক্যালি প্রথমে মনে হয় তোমার কাছে ইট ইজ ডিউ টু সিরোসিস, কিন্তু যদি তুমি ভালো করে ডায়াগনোস করো, যদি দেখো যে ইট ইজ ডিউ টু বার্চিয়ারি সিনড্রোম, and if you are able to dissolve the hepatic venous thrombosis, the patient will be cured of this disease. আমি দেখেছি একটা পেশেন্ট, সে কলকাতার কোটারি হসপিটালে গিয়ে এটা করেছিল কাজটা, এবং আসার পরে একদম সুস্থ, একদম সুস্থ হয়ে আসছে। আসার পরে অন্তত 14-15 বছর বেঁচে ছিল। কথা বুঝেছো? আমাদের বারডেমে ভর্তি ছিল, এরা সিরোসিস ডায়াগনোসিস করেছিল, বলছিল বাড়িতে গিয়ে চলে যান, আপনি আল্লাহ আল্লাহ করেন, যা খাইতে চায় তা খাবেন। কিন্তু এই পেশেন্টটাকে আমি বললাম যে আপনি একটু চলে যান, আপনাদের তো আত্মীয় স্বজন আছে ওখানে। একসময় তোমার এই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ওনার আত্মীয় ছিল, ওনার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির সম্বন্ধী ছিল উনি। তো সেই ভদ্রলোক ওখানে গেছে, ওখানে যাওয়ার পরে তারা ওখান থেকে পাঠিয়েছে, এরা খুব ইনফ্লুয়েন্সিয়াল কলকাতার কোটারি হসপিটালে, এবং সেখানে চিকিৎসা করে সে প্রায় 15 ইয়ার্স সুস্থ ছিল। বার্ড চিয়ারি সিনড্রোম, কথা বুঝছো? কিন্তু সিরোসিস ইজ অ্যান ইরিভার্সিবল লিভার ডিজিজ। ইরিভার্সিবল, এটা একবার যদি সিরোটিক চেঞ্জ হয়ে যায় তাহলে পেশেন্টটাকে আর নরমাল করা যায় না। তবে এখন তার লাইফ এক্সপেক্টেন্সি বাড়ানো যায় কি করে? লিভার ট্রান্সপ্ল্যান্ট করে, লিভার ট্রান্সপ্ল্যান্ট করে। সিরোটিক লিভার লাইক হেপাটোসেলুলার কার্সিনোমা লিভার, এটা লিভারটাকে ফেলে দিয়ে লিভার লাগিয়ে দিয়ে পেশেন্টকে বাঁচানো যায়। আমি দেখেছি আমাদের একজন ডাক্তারের ওয়াইফের বড় ভাই, হ্যাঁ, তখন দিল্লির সাফদারজং হসপিটাল, নাম শুনেছো তোমরা? সেই হসপিটালে লিভার ট্রান্সপ্ল্যান্ট করেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, টাকা পয়সা খরচ গিয়েছে ওদের 26 লাখের মতো বাংলাদেশি টাকায়। সে তার হেপাটোসেলুলার কার্সিনোমা হয়েছিল এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে সে সুস্থ হয়ে গেছে, এখনো বেঁচে আছে। আজ থেকে প্রায় 10 বছর আগে ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। তো সেটা 1/5 অফ দ্য লিভার যদি ট্রান্সপ্ল্যান্ট করে এখান থেকে আবার পূর্ণাঙ্গ লিভার হয়ে যায়। তোমরা সবাই জানো যে লিভারটা 1.4 to 1.6 কিলোগ্রাম ইন ওয়েট, মানে 1.5 কেজি। এই 1.5 কেজির তোমার 300 গ্রাম লিভার যদি একটা নর্মাল মানুষ থেকে, নর্মাল লিভার যদি এই তোমার ডিজিজ লিভার ফেলে দিয়ে এখানে 300 গ্রাম যদি
ট্রান্সপ্লান্ট করো তাহলে দ্য পেশেন্ট উইল সার্ভাইভ। কথা বুঝেছো? তাহলে এটা এভাবে, কিন্তু এছাড়া আর কোনো উপায় থাকে না। কোনো ড্রাগ দিয়ে এই ইরিভার্সিবল লিভার ড্যামেজকে ঠিক করা যায় না। যাই হোক, আমরা ইডিমা নিয়ে কথা বলতেছিলাম। রেনাল ইডিমা, কার্ডিয়াক ইডিমা এগুলো নিয়ে কথা বলেছি। তোমরা একটা জিনিস মনে রেখো, তোমরা যখন ওয়ার্ডে যাবে, যদি পেশেন্ট তোমাকে হিস্ট্রি দেয় যে আমার শরীরটা ফুলে গেছে, তুমি জিজ্ঞাসা করবে যে এই ফোলাটা আরম্ভ হয়েছে কতদিন আগে এবং প্রথমে কোন জায়গাটা ফুলা আরম্ভ করেছে, এটা জিজ্ঞাসা করবো। দিস ইজ ইম্পর্টেন্ট। যখন তোমার কাছে অ্যানাসারকা নিয়ে আসবে জেনারেলাইজড ইডিমা, তখন তো তুমি বুঝতে পারবে না যে এটা কি হেপাটিক অরিজিন না রেনাল অরিজিন না কার্ডিয়াক অরিজিন। পেশেন্ট যদি হিস্ট্রি দেয় যে আমার ফেস ফুলা আরম্ভ করেছে, তখন মনে করবে ইট ইজ রেনাল এডিমা। যদি বলে আমার প্রথমে পেটটা ফুলা আরম্ভ করেছে, তখন মনে করবে হেপাটিক এডিমা। যদি বলে যে না আমার পায়ে পায়ে প্রথম পানি আসছে, ডিপেন্ডেন্ট পার্টে, তখন এটা মনে করবে যে ইট ইজ কার্ডিয়াক এডিমা। তাহলে এই তিনটা খুব গুরুত্বপূর্ণ: রেনাল এডিমা, হেপাটিক এডিমা এন্ড কার্ডিয়াক এডিমা। তোমরা এটা মনে রাখবে, কেমন? আমি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার পড়াতে গেলে আবার তোমাদের আলোচনা করব, যেহেতু আরো সময় আছে। তাহলে দিস ইজ ইডিমা, কেমন? এখন ট্রিটমেন্ট, তোমরা এগুলো ওয়ার্ডে পড়বে। ট্রিটমেন্ট তোমরা এই যে আজকে কিছু কথা তোমরা শুনলা যে ট্রিটমেন্ট হলো অ্যাকর্ডিং টু কজ। কজ যদি তুমি ধরো একটা পেশেন্ট তোমার নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে আসছে, নেফ্রাইটিক সিনড্রোম তোমরা নাম শুনেছো আগে, একটা নাম শুনেছো নেফ্রাইটিক আর একটা শুনেছো নেফ্রোটিক। নেফ্রাইটিক হলো একটা পেশেন্টের যদি মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া হয়, হেমাচুরিয়া হয়, পাফি ফেস হয়, mild to moderate proteinuria, hematuria and puffy face, মানে puffy face মানে due to edema। এরকম যদি হয় তখন তুমি এটাকে বলবা nephritic syndrome। Along with this, the patient will develop also hypertension। তাহলে mild to moderate proteinuria, hematuria, puffy face and hypertension, এটাকে বলছি আমরা nephritic syndrome। এটা কেন হচ্ছে? প্রোটিনুরিয়া হচ্ছে, তাহলে পেশেন্ট হাইপোপ্রোটিনেমিয়া হয়, লো কোলারেনাল অসমোটিক প্রেসার হয় এবং পেশেন্ট ডেভেলপ করে অ্যাসাইটিস। কথা বুঝছো? এই ক্ষেত্রে প্রথম ফেইসে তোমার ইডিমাটা দেখা যায়, প্রথম ফেইসে দেখা যায় ইডিমাটা। আর হেপাটিক ইডিমাটা প্রথম পেটে দেখা যায়, অ্যাবডোমেনে। আর কার্ডিয়াক ইডিমা প্রথম ডিপেন্ডেন্ট পার্ট, পায়ে দাঁড়ালে পরে দেখবে পা ফুলে যাচ্ছে, শুইলে পরে দেখবা যে ব্যাক ফুলে যাচ্ছে। কথা বুঝছো? মানে তুমি যদি ওভার দ্য আইলিয়াক স্পাইন, যদি আইলিয়াক বোনের উপরে যদি তুমি প্রেসার দাও, তুমি দেখবে যে ডিপ্রেসড হয়ে আছে। তাহলে ইট ইজ ডিপেন্ডেন্ট ইডিমা। শুয়ে থাকার পরে ওখানে হবে, দাঁড়ালে পরে পায়ে হবে, এটাকে বলে ডিপেন্ডেন্ট ইডিমা। কেমন? তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইডিমা। নেক্সট হলো আমরা কিছু আলোচনা করব থ্রম্বোসিস নিয়ে। থ্রম্বোসিস, a thrombus is a solid or semi-solid mass that is formed within the non-interrupted cardiovascular system from the constituents of blood। তাহলে থ্রম্বাসটা হলো একটা সলিড অথবা সেমি-সলিড মাস যেটা তৈরি হয় ফ্লোয়িং ব্লাডের মধ্যে, নন ইন্টারাপ্টেড কার্ডিওভাস্কুলার সিস্টেম যেটা বলছি,
মানে ফ্লোয়িং ব্লাডের মধ্যে। কার থেকে হয়? ফ্রম দ্য কনস্টিটিউয়েন্টস অফ ব্লাড। ব্লাডের কনস্টিটিউয়েন্ট দ্বারা ফ্লোয়িং ব্লাডের মধ্যে যদি সলিড বা সেমি সলিড মাস তৈরি হয়, এটাকে বলি আমরা থ্রম্বাস। এই থ্রম্বাস may be blend or it may be infected. ব্লেন্ড হতে পারে আবার ইনফেক্টেড হতে পারে থ্রম্বাস। থ্রম্বাস অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ফরমেশন হতে পারে, যেমন হার্টের থ্রম্বাস তৈরি হতে পারে, যেটা হার্টের চেম্বারে যদি হয় এটাকে বলি মোরাল থ্রম্বাস। পালমোনারি ট্রাঙ্কে হইতে পারে বা বাইফার্কেশন হতে পারে, এটাকে বলি আমরা স্যাডল থ্রম্বাস। বা আর্টারিয়াল সিস্টেমে হতে পারে আর্টারিয়াল থ্রম্বাস, বা ভেনাস সিস্টেমে হতে পারে এটা ভেনাস থ্রম্বাস। তাহলে থ্রম্বাস তার সাইট অফ ফরমেশন দিয়ে এটার নামকরণ হয়। আর অ্যাকর্ডিং টু ইনফেক্টিভিটি ব্লেন্ড আর ইনফেক্টিভ থ্রম্বাস। তো সবচেয়ে বেশি থ্রম্বাস তৈরি হয় ভেনাস সিস্টেমে। ভেনাস সিস্টেমের মধ্যে থ্রম্বাস তৈরি হয়। এর মধ্যে একটা গ্রুপ হলো ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস। ডিপ ভেইন থ্রম্বোসিস গুলো ডিপ ভেইন অফ দ্য লেগস, পেলভিক ভেইনস, এগুলোতে তোমার হয়। এগুলো সাধারণত হয় আফটার পার্চুরেশন, বাচ্চা প্রসব করার পর, অথবা আফটার মেজর সার্জারি, বড় একটা সার্জারির পর শুয়ে থাকলে পরে। তোমরা দেখবে ওয়ার্ডে যখন যাবে তোমাদের স্যাররা অপারেশন করার পরে পরের দিনই রুগীকে বলেন যে আপনি একটু শরীরটা নাড়াচাড়া করবেন, ডাক্তার নিজেই নাড়াচাড়া করে দেয়। কথা বুঝছো? তারপরে 2 দিন পরে থেকেই বলে যে আপনি হাঁটার চেষ্টা করবেন, না হয় ডিপ ভিটি হবে, ডিপ ভেইন থ্রম্বোসিস হবে। কথা বুঝেছো? তাহলে ডিপ ভেনাস সিস্টেম, সেগুলোর মধ্যে থ্রম্বাস তৈরি হয়। আর তৈরি হয় আর্টারিয়াল সিস্টেমের মধ্যে থ্রম্বাস তৈরি হয়, বললাম একটু আগে। এখন ভেনাস থ্রম্বাস, এটার আরেকটা নাম হলো ফ্লেবোথ্রম্বোসিস। ফ্লেবোথ্রম্বোসিস পরীক্ষায় তোমাদের এটা থাকে। হোয়াট আর দ্য স্টেপস অফ ফ্লেবোথ্রম্বোসিস? ফ্লেবোথ্রম্বোসিস স্টেপস গুলোর মধ্যে হলো, প্রথমে প্রাইমারি প্লেটিলেট প্লাক ফরমেশন, প্লেটিলেট দিয়ে একটা প্লাক তৈরি হয়। দেন কোরালিন থ্রম্বাস, তারপরে যেটা তৈরি হয় কোরাল থ্রম্বাস। তোমাদেরকে বোর্ডের মধ্যে একে আমি দেখিয়েছি ক্লাসের সময়। দেন অক্লুডিং থ্রম্বাস, তারপরে অক্লুশন হয়ে যায় ভেনা চ্যানেলটা। তারপরে প্রোপাগেটিং থ্রম্বাস, এটা সামনের দিকে বাড়তে থাকে। তারপরে কনজিকিউটিভ ক্লট, তারপরে একেবারে বন্ধ হয়ে যাবে। থ্রম্বাস যখন শেষ তখন ক্লট হয়ে যাবে। যখন ফ্লোয়িং থাকে না, সার্কুলেশন যখন স্টপ, তখন যেটা তৈরি হয় এটাকে আর আমরা থ্রম্বাস বলি না, এটাকে বলি ক্লট। তাহলে প্রাইমারি প্লেটলেট প্লাক ফরমেশন, কোরালিন থ্রম্বাস, অক্লুডিং থ্রম্বাস, propagating thrombus, and consecutive clot. These are the steps of venous thrombosis. এটার আরেকটা নাম হলো ফ্লেবোথ্রম্বোসিস। আরেকটা টার্ম তোমরা পড়বে থ্রম্বোফ্লেবাইটিস। থ্রম্বোফ্লেবাইটিস হলো যে থ্রম্বাস তৈরি হলো within the venous system, and if this is infected তখন এটাকে বলা হয় থ্রম্বোফ্লেবাইটিস। Phlebothrombosis and thrombophlebitis. Now the fate of thrombus. Thrombus তৈরি হলো, এটার fate কি হবে? Thrombus may remain attached at the site of formation or it may detached from the site of formation. তাহলে যে সাইটে তৈরি হলো সেখানে অ্যাটাচ থেকে যেতে পারে, অথবা এটা ডিটাচড হতে পারে। এখন অ্যাটাচড যদি থাকে তাহলে কি হতে পারে? টোটাল অক্লুশন করতে পারে ভেনাস সিস্টেমটাকে, অথবা রিক্যানালাইজেশন হতে পারে। এই যে থ্রম্বাসটার মাঝে দিয়ে আবার একটা ক্যানাল তৈরি হতে পারে, রিক্যানালাইজেশন। তাহলে টোটাল অক্লুশন, রিক্যানালাইজেশন। আর কি হতে পারে? এটার মধ্যে
ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে, ক্যালসিফিকেশন হতে পারে। কথা বুঝেছো? আর it may detach from the site of formation. সাইট অফ ফরমেশন থেকে ডিটাচড হতে পারে। ডিটাচড হলে পরে এটাকে বলবো আমরা embolism. If a thrombus is detached from the site of formation, we call it emboli বা embolus, বা the process is called embolism. embolism হয়ে শরীরের অন্য জায়গায় গিয়ে এটা লস্ট হতে পারে, এটা আটকে যেতে পারে। কথা বুঝেছো? So these are the fate of thrombus. তাহলে আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটা শেষ